নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা কবি জীবনানন্দ দাশের লেখা আকাশে সাতটি তারা এই পাঠ্য কবিতাটা পড়ব। বাংলা কবিতার জগতে রবীন্দ্রনাথের পর সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ তার কবিতায় যেরকম শব্দ ব্যবহার করেছেন, যেভাবে বাক্যগুলো গঠন করেছেন, তাতে তিনি অন্য কবিদের থেকে আলাদা করে একটা নিজস্বতা তৈরি করতে পেরেছিলেন। জ্যোতিচিহ্ন মানে কমা, সেমিকোলন, ড্যাশ, দাঁড়ি, এগুলোর ব্যবহারেও কিন্তু তিনি অন্যদের থেকে ছিলেন আলাদা। কবির এই নিজস্বতা আমাদের পাঠ্য কবিতার মধ্যেও আমরা খুঁজে পাব। এখনকার বাংলাদেশের বরিশাল শহরে 1899 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি, মতান্তরে 17ই ফেব্রুয়ারি জীবনানন্দের জন্ম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও ওই একই বছরে জন্মান। জীবনানন্দের বাবা সত্যানন্দ দাশ, মা কবি কুসুম কুমারী দেবী। কবি কুসুম কুমারীর কবিতা তোমরা পড়েছ, আদর্শ ছেলে, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবিদের পারিবারিক পদবী দাশগুপ্ত, কিন্তু কবি লিখতেন দাস। 1954 খ্রিস্টাব্দে কবি তখন কলকাতায়। 14ই অক্টোবর রাসবিহারী অ্যাভিনিউতে এক ট্রাম দুর্ঘটনায় কবি আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন পর 22শে অক্টোবর ওই দুর্ঘটনার কারণেই ওই হাসপাতালেই তার মৃত্যু হয়। তার বিখ্যাত সমস্ত কবিতার বই রয়েছে: ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা। রয়েছে তার লেখা প্রবন্ধের বই কবিতার কথা, আর বেশ কিছু অসাধারণ উপন্যাস এবং ছোট গল্প। তবে এই উপন্যাস এবং ছোট গল্পগুলো কবির মৃত্যুর বহু বছর পর প্রকাশিত। আমাদের পাঠ্য যে কবিতা আকাশে সাতটি তারা, এই কবিতাটা কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থের থেকে নেওয়া। কবির মৃত্যুর পর একগুচ্ছ কবিতা পাণ্ডুলিপির আকারে তাঁর ড্রয়ারে পাওয়া যায়। কবিতাগুলির আলাদা করে কোনো নাম দেওয়া ছিল না। 1957-তে ওই কবিতাগুলি রূপসী বাংলা নাম দিয়ে বইয়ের আকারে প্রকাশিত হয়। বইটির মধ্যে যে কবিতাগুলি রয়েছে তার অধিকাংশই সনেট বা চতুর্দশপদী কবিতা। কবিতাগুলি 1957-তে প্রকাশিত হলেও কবিতাগুলো লেখা হয়েছিল তারও প্রায় বছর 25 আগে। অথচ কবি বেঁচে থাকতে এই কবিতাগুলোর একটা কবিতাও কিন্তু কোথাও প্রকাশ করেনি। আর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ বা মুক্তিযুদ্ধ 1971, এই সময় এই কাব্যগ্রন্থের জনপ্রিয়তা বিপুলভাবে বেড়েছিল। আমাদের পাঠ্য এই আকাশে সাতটি তারা কবিতা রূপসী বাংলা কাব্যগ্রন্থের 7তম বা 7 সংখ্যক কবিতা। রূপসী বাংলা বইটিতে যে কবিতাগুলি রয়েছে তার মধ্যে 4টি কবিতা বাদে আর কোনো কবিতারই কোনো নাম কবি আলাদা করে দিয়ে যাননি। বই হিসেবে ছাপানোর সময় পাঠকের সুবিধার জন্য কবিতাগুলোর প্রথম লাইন ধরে সূচিপত্র বানানো হয়। তার ভিত্তিতে এখানেও কবিতার প্রথম লাইনের প্রথম অংশ থেকে কবিতার নামটি সংকলকরা চয়ন করেছেন। রূপসী বাংলা কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতার মতোই আমাদের পাঠ্য এই আকাশে সাতটি তারা কবিতাটিও একটি সনেট বা চতুর্দশপদী কবিতা। সনেট বা চতুর্দশপদী কবিতা মানে হলো 14টি লাইন বা পংক্তি বিশিষ্ট অন্তমিল যুক্ত কবিতা। অর্থাৎ 14টি পংক্তি বা লাইন থাকবে আর থাকবে অন্তমিল। এই যে 14 লাইন, তার মধ্যে প্রথম 8 লাইনে থাকে মূল বিষয়ের উপস্থাপনা, একে বলে অষ্টক বা অক্টেভ। আর পরবর্তী 6 লাইনে থাকে মূল ভাবটির বিস্তার ও পরিণতি, একে বলে শতক বা সেস্টেট। সনেটের অন্তমিলেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্য অনুযায়ী অন্তমিল সনেটকে 3 ভাগে ভাগ করা হয়: পেট্রেটীয় সনেট, শেক্সপিরীয় সনেট এবং ফরাসি সনেট। আমাদের পাঠ্য কবিতাটি একটি পেট্রেটীয় সনেটের উদাহরণ। পাঠ্য কবিতায় লক্ষ্য করার মতো আরেকটা বিষয় হলো কবিতাটিতে জ্যোতি চিহ্নের ব্যবহার।
সম্পূর্ণ কবিতায় একটাই মাত্র পূর্ণচ্ছেদ বা দাঁড়িয়ে আছে, সেটা কবিতার শেষ পংক্তিতে। তার মানে জ্যোতিচিহ্নের দিক থেকে বিচার করলে কবিতাটা একটাই মাত্র বাক্যে সম্পূর্ণ। তবে অবশ্য বাক্যের মধ্যে কমা, সেমিকোলন, ড্যাশ এগুলো দিয়ে বাক্যাংশগুলোকে ভাগ করা আছে। ফলে কবিতাটি পড়ার সময় আমাদের একটু সাবধান থাকতে হবে। কবিতার অর্থ অথবা তাৎপর্য বুঝতে এই জ্যোতিচিহ্নগুলোর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে ওই জ্যোতিচিহ্নের ব্যবহারে গণ্ডগোল করে ফেললে কবিতার অর্থ বা তাৎপর্য বুঝতে আমাদের সমস্যা হবে। এ ব্যাপারে আমাদের সচেতন থাকার দরকার। এবারে আমরা মূল কবিতায় চলে আসব। আকাশে সাতটি তারা, জীবনানন্দ দাশ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। সূর্যাস্তের ঠিক পরে আকাশে তারাগুলো দেখা যায় ফুটে ওঠে, আর সে সময় কবি বসে থাকেন ঘাসের ওপর। কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা 5টি শিরা বিশিষ্ট টক স্বাদের ফল। পেকে গেলে এই ফলের রং লালচে হলুদ হয়। কামরাঙা লাল মেঘ, পাকা কামরাঙার মতো লালচে হলুদ রঙের মেঘ। সূর্যাস্তের সময় সূর্যের লালচে হলুদ আলো মেঘে প্রতিফলিত হয়ে মেঘকেও পাকা কামরাঙার মতো লাল করে তুলেছে। সেই মেঘ ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সূর্যের আলোর শেষ চিহ্নটুকুও আস্তে আস্তে আকাশ থেকে হারিয়ে যাচ্ছে। মনিয়া, মনিয়া বা মুনিয়া একরকম ছোট পাখি। এই পাখি নানান রকম রঙের হয়। মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। এখানে কামরাঙা রঙের লাল মেঘের গঙ্গাসাগরের দিগন্তে ডুবে যাওয়াকে কবি মৃত মনিয়ার ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করছেন। কেননা মেঘে প্রতিফলিত অস্তসূর্যের আলো সমুদ্রের ঢেউয়ে ঠিকরে পড়ে ঢেউয়ের সঙ্গে কিছুক্ষণ খেলা করে, তারপর একটু একটু করে ফ্যাকাশে হয়ে হারিয়ে যায়। আর ছোট্ট রঙিন মনিয়া পাখির মৃত্যু হলে তার হালকা শরীর সমুদ্রের নোনা জলে ডুবে যায় না, হঠাৎ করে ঢেউয়ে ভাসে, তারপর একসময় চোখের দৃষ্টির বাইরে সেটা হারিয়ে যায়। এখানে জলের ঢেউয়ে প্রতিফলিত অস্তসূর্যের বিচিত্র রঙের আলো যা আস্তে আস্তে বিবর্ণ হয়ে আসছে, তাকে রঙিন মনিয়ার বিবর্ণ মৃত শরীরের সাথে তুলনা করা হচ্ছে। এখানে কবি শব্দ বা কথা দিয়ে সূর্যাস্তের একটা ছবি আঁকলেন। একে বলে চিত্রকল্প। রং তুলিতে আঁকা ছবি নয়, শব্দ বা কথা দিয়ে তৈরি চিত্র বা ছবির মতো, তাই একে বলে চিত্রকল্প। ইংরেজিতে বলছে ইমেজেরি। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দের কবিতা সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, কবিতাগুলি চিত্ররূপময়। আসলে এই কবিতায় আমরা আরো অনেকগুলো চিত্রকল্প পাবো, একে একে দেখব। পরের লাইন, কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙা লাল মেঘ তাহলে কোথায় ডুবছে? গঙ্গাসাগরের ঢেউয়ে। গঙ্গাসাগর বাংলার মানচিত্রের একেবারে দক্ষিণের একটা জায়গা। গঙ্গা নদী যেখানে বঙ্গোপসাগরে মিশেছে সেটা হলো গঙ্গাসাগর। পৌষ সংক্রান্তিতে এখানে বিশাল মেলা হয়। কপিল মুনির আশ্রমকে ঘিরে এই মেলা, আমরা জানি সারা ভারত থেকে এখানে প্রচুর লোকজন আসে। গঙ্গাসাগরের সাথে যুক্ত যে স্থলভাগ বা দ্বীপ, তার নাম হলো সাগরদ্বীপ। এটা সুন্দরবনের একটা অংশ। আর এটা হলো গঙ্গার সবচেয়ে পশ্চিম দিকের শেষতম স্থলভাগ। এখানে সূর্যের শেষ আলোর রেখা চোখে পড়ে, তাই এখানে গঙ্গাসাগরের উল্লেখ। খেয়াল করে দেখো, কবিতার প্রথম 2.5 লাইনের মধ্যে কবি সমুদ্রের জলে আর তারা ফুটে ওঠা অন্তরিক্ষে বা আকাশে সূর্যাস্তের যে সর্বব্যাপী প্রভাব সেটাকে ফুটিয়ে তুলেছেন। এরপর স্থলভাগে সূর্যের আলো নিভে সন্ধ্যার অন্ধকার নেমে আসছে। কবি বলছেন, আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা,
কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। দিনের বেলায় কর্মব্যস্ত মানুষ সন্ধ্যায় কাজ সেরে ঘরে ফেরে বিশ্রাম নেয়। বহু পশু পাখিও এই সময় বাসায় ফেরে। তাই সন্ধ্যার প্রকৃতিও যেন শান্ত, বিশ্রামরত। কিন্তু নাগরিক জীবনের সারাদিনের কর্মব্যস্ততার শেষে মানুষের বিশ্রামেও রয়েছে আড়ম্বর, কোথাও বা নিয়ম ভাঙা উচ্ছৃঙ্খলা। জীবনানন্দই তাই এক জায়গায় লিখছেন, শহর নীরব আর হয় না কো, কারা যেন জীবনের ফুরাতে পারে না আর। এখানে কবি গ্রামের প্রকৃতিতে সন্ধ্যা নামার যে ছবি তুলে ধরেছেন তা সন্ধ্যায় নাগরিক বিশ্রামের বিপুল আয়োজনের বিপরীতে শান্ত, সমাজ সংসারের সনাতন নিয়ম মেনে অনুগত অর্থাৎ বাধ্য এক জীবনযাত্রার ইশারা দেখাচ্ছে। এবারে কথা হলো, সন্ধ্যাকে নীল বলা হচ্ছে কেন? নীল সন্ধ্যা কেন? সূর্যাস্তের পর আলো যখন তেছড়াভাবে বায়ুমণ্ডলকে অতিক্রম করে আসে, তখন কম তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো গাছপালার সবুজের সঙ্গে মিশে এক নীলচে আভা হয়ে গোটা প্রকৃতিতে ছড়িয়ে পড়ে। তাই সন্ধ্যায় আলো নীলচে দেখায়। আবার নীল রং হলো বেদনার প্রতীক। গ্রাম জীবনের দারিদ্র বঞ্চনার স্তিমিত বেদনা যেন সন্ধ্যার নীল রঙের মধ্যে দিয়ে আভাসিত। এবার বাংলার শান্ত অনুগত সন্ধ্যা যেন কবির দৃষ্টিতে ধীরে ধীরে এক কন্যার রূপ লাভ করে। কেশবতী কন্যা এক এসেছে আকাশে। কেশবতী অর্থাৎ যার মাথা ভরা লম্বা এক ঢাল চুল। এখানে সন্ধ্যাকে কন্যার সঙ্গে আর সন্ধ্যার অন্ধকারকে কন্যার চুলের সঙ্গে তুলনা করা হয়েছে। অন্ধকারকে এইভাবে রূপসীর চুলের সঙ্গে তুলনা করা জীবনানন্দের কবিতায় বারবার ফিরে ফিরে এসেছে। পরের লাইনে যাই, আমার চোখেরও পরে আমার মুখেরও পরে চুল তার ভাসে। কেশবতী কন্যার না বাঁধা চুল অর্থাৎ সন্ধ্যার প্রথম দিকের অন্ধকার, যা খুব গাঢ় নয়, কিছুটা আলোর রেশ যেখানে আছে সেই রকম হালকা অন্ধকার যেন কবির চোখে মুখে ভাসছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। হিজল, কাঁঠাল, জাম গ্রাম বাংলার খুব পরিচিত চেনা গাছ। জীবনানন্দের কবিতাতে, বিশেষ করে রূপসী বাংলার অন্যান্য অনেক কবিতায় এই গাছগুলোর কথা বারবার এসেছে। এই গাছগুলোর ডাল এবং পাতার এমন ঘন সন্নিবেশ যে অন্য গাছপালার তুলনায় এই গাছগুলো যেন আগে আগে অন্ধকার হয়ে পড়ে। এই ব্যাপারটা বোঝাতেই কিন্তু কবি সন্ধ্যার অন্ধকারকে কেশবতী কন্যার চুলের অজস্র চুমার সাথে তুলনা করেছেন। পরের লাইন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। চুলের বিন্যাস বা কেশবিন্যাস মানে হলো চুল বাঁধা। আগেকার দিনে গ্রামে মেয়েরা সারাদিন কাজকর্ম করে সন্ধ্যায় স্নান সেরে সুগন্ধি তেল দিয়ে চুল বাঁধত। কয়েকটা লাইন আগেই আমরা লক্ষ্য করলাম, সন্ধ্যার শুরুতে হালকা অন্ধকারকে অবিন্যস্ত চুলের সাথে কবি তুলনা করেছেন। এবার সন্ধ্যা গভীর হয়েছে, কন্যার কেশরূপী অন্ধকারও গাঢ় হয়েছে। এ অন্ধকার যেন কেশবতী কন্যার বেনি বাঁধা গোছা চুল। রূপসীর চুল বাঁধার সময় যেমন তেলের সুগন্ধ পাওয়া যায়, তেমনি এখানে সন্ধ্যার সাথে ওতপ্রোত জড়িয়ে থাকা কিছু প্রাকৃতিক গন্ধের অনুভূতি কবির হয়েছে। সেগুলিই যেন কেশবতী কন্যার চুলের বিন্যাসে উঠে আসা স্নিগ্ধ গন্ধ। আবার কবি বলছেন, এত স্নিগ্ধ গন্ধ পৃথিবীর কোনো পথে ঝরে বলে তিনি জানেন না। এর আগেই তিনি আবার বলেছেন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। পথ মানে প্রতিদিনের গতিময় ব্যস্ত সমস্ত কাজের জগৎ। আসলে এই কেশবতী কন্যা, তার চুলের বিন্যাস, তা থেকে উঠে আসা স্নিগ্ধ গন্ধ, এই যাবতীয় কল্পনা অনুভূতি কবির একান্ত নিজস্ব জিনিস। বাস্তবমুখী কর্মব্যস্ত পৃথিবীর মানুষ এই কেশবতী কন্যার ঠিকানা জানে না। তারা তাদের ব্যস্ততার মধ্যে বাংলার সন্ধ্যার এই অপরূপ রূপ
চোখ চেয়ে দেখে না। কবি কেবল ঘাসের ওপর বসে এই অপার্থিব সৌন্দর্য উপলব্ধি করেন। এবারে কথা হলো, রূপসীর চুলের বিন্যাসে যে স্নিগ্ধ গন্ধ ঝরে তা আসলে কি? তা কিসের গন্ধ? অন্ধকারের তো আর নিজস্ব কোনো গন্ধ হয় না, কিন্তু সন্ধ্যার অন্ধকার নামলে প্রকৃতির থেকে উঠে আসা বিচিত্র ঘ্রাণ গন্ধ কবি প্রতিদিন অনুভব করেন। তাই যেন কেশবতী কন্যার চুল বাঁধার সময় উঠে আসা স্নিগ্ধ গন্ধের মতো। তাহলে কোন গন্ধ সেসব? দেখো, এবারে আমরা চতুর্দশপদী কবিতার যে প্রথম অংশ মানে অষ্টক, সেটা শেষ করে পার করে আমরা দ্বিতীয় অংশে অর্থাৎ ষটক অংশে প্রবেশ করব। এখানে অষ্টক অংশে যে অন্ধকারের কথা বলা হয়েছে তার রূপটির বিস্তৃত পরিচয় আমরা পাচ্ছি। কি বলছেন কবি? ওই যে স্নিগ্ধ গন্ধের কথা বলছেন, কোনগুলো মানে কোথা থেকে আসছে ওই স্নিগ্ধ গন্ধ? নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। রূপসীর চুলের বিন্যাসে ঝরে পড়া স্নিগ্ধ গন্ধগুলো তাহলে কি কি সেগুলো আগে চিনে নেই। নরম ধানের গন্ধ 1, 2 কলমির ঘ্রাণ, 3 স্বর এবং পুকুরের জলের গন্ধ, 4 চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, 5 মুথা ঘাস ও লাল বটফলের ব্যথিত গন্ধ। দেখো, এগুলো সবই কিন্তু প্রকৃতির থেকে উঠে আসা গন্ধ। নরম ধানের গন্ধ, খেয়াল করো, ধানের নরম অর্থাৎ মৃদু গন্ধ নয়, কিন্তু নরম ধান মানে যে ধানের ভেতরে চালের শক্ত দানা হয়ে ওঠেনি, অপরিণত ধান, তার গন্ধ। কাছাকাছি কোনো ধান ক্ষেত থেকে এই গন্ধ সন্ধ্যার অন্ধকার নামার সঙ্গে উঠে আসছে বলে মনে করা যেতে পারে। আসছে কলমির ঘ্রাণ। পুকুর বা নদীর ধারে জলা জায়গায় জন্মানো কলমি হলো এক ধরনের শাক। সাধারণ বাঙালির সস্তা খাবারের তালিকায় এটি একটি সুস্বাদু পদ অবশ্যই। কবি এই শাকের গন্ধও পাচ্ছেন। কেন কলমি শাকের গন্ধের কথা বলা হলো? পুকুরের জলে, দেখো, পুকুরের জলে গৃহস্থের পোষা হাঁস সে সারাদিন চড়ে বেড়ায়। এবারে কলমি আর স্বর বা নলখাগড়ার জঙ্গলে এই হাঁসগুলো ঘুরে বেড়ায়। সন্ধ্যাবেলায় যখন হাঁসগুলো গৃহস্থের আশ্রয়ে ফেরে, তখন এই কলমির দাম আর সরবনের বাতাস নড়ে উঠছে, বাতাসেই জলজ গাছগুলোর গন্ধ ছড়াচ্ছে। আবার হাঁসগুলো সাঁতার দিয়ে তো পুকুর থেকে উঠে আসছে। এবারে যখন সাঁতার দিয়ে পুকুর থেকে উঠে আসছে, তখন জলে নাড়া পড়ছে। জলের থেকে যে নিজস্ব পানা শ্যাওলার গন্ধ, জলের যে নিজস্ব পানা শ্যাওলার গন্ধ, সেগুলোও বাতাসে মিশছে। জলের গন্ধের সাথে মিশে থাকা চাঁদা সরপুটির মতো মাছের গন্ধ, গ্রাম বাংলার মানুষের প্রিয় মাছ এগুলো, তার গন্ধ, এগুলো বাতাসের সঙ্গে মিশছে। তাই কলমির ঘ্রাণের সঙ্গে তাহলে কি কি জড়িয়ে রইল? হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ। এখানে বলে নেওয়া দরকার, স্বর মানে হলো নলখাগড়া জাতীয় একরকম জলজ গাছ, এগুলো পুকুর বা নদীর ধারে জলা জায়গায় প্রচুর জন্মায়। চাঁদা এবং সরপুঁটি এগুলো পুকুরের মিষ্টি জলের মাছ। এখন তোমাদের মনে হতে পারে যে ঠিক সন্ধ্যাবেলাতেই কবি এত সব গন্ধ কেন অনুভব করছেন? তোমরা ভূগোলে পড়েছ, সন্ধ্যায় স্থলভাগ তাড়াতাড়ি ঠান্ডা হয়ে এলে স্থলভাগের ওপরের ঠান্ডা ভারী বাতাস জলভাগের দিকে ছুটে যায়। একে বলে স্থলবায়ু বা ল্যান্ড ব্রিজ। এই বাতাসের চলাচলের কারণেই এত সব গন্ধ কবি সন্ধ্যায় অনুভব করেন। এবারে কথা হলো, গন্ধ আর ঘ্রাণ তো সমার্থক, তবু নরম ধানের জন্য গন্ধ আর কলমির জন্য ঘ্রাণ কেন? আসলে ধ্বনিগত সৌন্দর্য সৃষ্টির জন্যই কিন্তু এই গন্ধ এবং ঘ্রাণ শব্দ দুটোকে ব্যবহার করা হয়েছে। আবার খেয়াল করো, কলমি শাক
চাঁদা, সরপুটি সাধারণ বাঙালির এইসব খাবারের সূত্র ধরে উঠে আসছে পরের লাইন, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। সন্ধ্যায় গৃহস্থের বাড়িতে ভাত রান্নার জন্য কিশোরী অর্থাৎ 11 থেকে 15 বছর বয়স্ক মেয়ের চাল ধুতে গিয়ে ভিজে যাওয়া ঠান্ডা হাতের ছোঁয়া যেন কবি ওই সন্ধ্যার অন্ধকারের মধ্যে অনুভব করেন। কবি কল্পনা করেন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে দুরন্ত কিশোরের পায়ে দলে যাওয়া, মাড়িয়ে যাওয়া মুথা ঘাসের বা মাটিতে পড়ে থাকা লাল বটফলের বেদনার কথা। কিশোর শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল যে কুৎসিতভাবে গমন করে। দুরন্ত কিশোরের পায়ের তলায় যে ঘাস বা বটফল পিষ্ট হয় তারা তো উদ্ভিদ বা উদ্ভিদের অঙ্গ, তাদেরও তো প্রাণ আছে, তাই তাদেরও তো ব্যথা আছে, ব্যথা লাগে। কিশোরের পায়ে বারবার মাড়িয়ে যাওয়া ঘাস বা বটফলের গন্ধের মধ্যে দিয়ে যেন সেই ব্যথার নীরব প্রকাশ ঘটে বলে কবি কল্পনা করেছেন। কিন্তু সেই ব্যথা যেহেতু অন্য কেউ অনুভব করতে পারে না, কেননা সে ব্যথা নীরব, তাই সে ব্যথা বারবার পেতে পেতে ঘাস বটফল যেন ক্লান্ত হয়ে পড়ে। কবি বলছেন, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। আর এই ধান, কলমি, পুকুর, মাছ এসবের গন্ধ, সন্ধ্যায় হাঁসেদের পুকুর ছেড়ে গৃহস্থের আশ্রয়ে ফেরা, কিংবা দুরন্ত কিশোরের ঘরে ফেরা, কিংবা কিশোরীর চাল ধোয়া হাত, বাঙালি গেরস্থালির এইসব প্রতিদিনের চেনা স্বাদগন্ধময় চিহ্নের মধ্যেই কবি উপলব্ধি করছেন যে এরই মাঝে বাংলার প্রাণ নিহিত। এবার আমরা কবিতার শেষ পংক্তিতে এসে পৌঁছিয়েছি। শেষ পংক্তিতে দেখো, প্রথম পংক্তির অংশটা আবার এখানে ফিরে এসেছে গানের ধুয়ো বা ধ্রুবপদের মতো। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, এই অংশটা প্রথম লাইনেও ছিল। 7টি তারা, কবির একটি কাব্যগ্রন্থের নামও 7টি তারার তিমির। 7টি তারাই কেন? 7টি তারা বললে স্বাভাবিকভাবেই আমাদের সপ্তর্ষি মণ্ডল এবং লঘু সপ্তর্ষি মণ্ডলের কথা মনে পড়ে। সপ্তর্ষি মণ্ডলের 7টি তারার নাম দেওয়া হয়েছে 7 জন ঋষির নামে। কি নাম সেগুলো? পুলস্ত, পুলহ, ক্রতু, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। গ্রিক মহাকাব্য ওডিসি, সেই ওডিসিতে বলা হচ্ছে যে এই সপ্তর্ষি মণ্ডল সমুদ্রের ঢেউয়ে স্নান করে, কিন্তু কখনো দিগন্ত রেখার নিচে ডুবে যায় না। আবার লঘু সপ্তর্ষি মণ্ডলের সঙ্গে যোগ রয়েছে ধ্রুব তারার। সূর্য যেমন দিক নির্ণয়ের একটি উপায়, তেমনি ধ্রুব তারা এবং সপ্তর্ষি মণ্ডল রাতের আকাশে দিকচিহ্ন হিসাবে স্বীকৃত। কবিতার প্রথমে সূর্য ডুবলে 7টি তারা ফুটে ওঠার কথা বলা হয়েছে। এরপর কবিতায় এসেছে সন্ধ্যার অন্ধকার এবং তার সাথে সম্পর্কিত গ্রাম বাংলার প্রাত্যহিক গেরস্থালির টুকরো টুকরো আভাস। কবি বলেছেন, এরই মাঝে বাংলার প্রাণ। এই বাংলার সাধারণ গ্রামীণ জীবন যে দিশাহীন নয়, শুধু আজকের ব্যাপার নয়, পৃথিবীর আহ্নিক গতির মতো সূর্য এবং 7টি তারার মতো বাঙালির প্রাণ যে শাশ্বত, চিরকালীন, সে কথাই যেন কবি সন্ধ্যায় ঘাসের ওপর বসে দেখা এবং অনুভব করা প্রাকৃতিক ঘটনাগুলোর থেকে উপলব্ধি করেন, টের পান। তাই শেষে কবি বলছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। আমরা কবিতাটা পড়া শেষ করলাম। সমস্ত কবিতাটাকে আমরা বিষয়বস্তুর দিক থেকে 4টে ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে রয়েছে সূর্যাস্তের বর্ণনা, তারপর এসেছে পৃথিবীর বুকে সন্ধ্যার অন্ধকার নেমে আসার বর্ণনা, তারপর রয়েছে অন্ধকারের সূত্র ধরে গ্রাম বাংলার সাধারণ জীবনযাপনের টুকরো টুকরো আভাস, এবং সবশেষে কবির সামগ্রিক উপলব্ধি। এবার
আমরা কবিতাটির থেকে প্রাসঙ্গিক কিছু প্রশ্নের খোঁজে যাব। প্রথম প্রশ্ন, কামরাঙা লাল মেঘ। কামরাঙা কি? কামরাঙা লাল মেঘ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? কামরাঙা লাল মেঘকে কিসের সাথে তুলনা করা হয়েছে এবং এরকম তুলনার কারণ কি? পরের প্রশ্ন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা কে? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? পরের প্রশ্ন, পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? কবির এরকম মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন, ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এখানে কিসের ব্যথিত গন্ধের কথা বলা হচ্ছে? উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা কর। পরের প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় কিভাবে বাংলার প্রাণ অনুভব করেছেন? এটা কিন্তু বড় প্রশ্ন হিসাবে বিবেচনা করা হবে। পরের প্রশ্ন, আরেকটা বড় প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশের প্রকৃতি প্রেম কিভাবে প্রকাশ পেয়েছে তা উপযুক্ত উদ্ধৃতি সহ আলোচনা করো। দেখো, উপযুক্ত উদ্ধৃতি সহ আলোচনা করতে গেলে তোমাকে কবিতাটা মুখস্থ রাখতে হবে, তা নাহলে প্রয়োজনীয় উদ্ধৃতি তুমি পরীক্ষার খাতায় ব্যবহার করতে পারবে না। সুতরাং কবিতাটা তোমাকে মুখস্থ করা দরকার। এছাড়াও মূল কাব্যগ্রন্থের নাম, কবিতায় মোট পংক্তির সংখ্যা, সাতটি তারার নাম, এই জাতীয় তথ্যগুলো মনে রাখতে হবে, বিশেষ করে ছোট এবং বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের উত্তরের জন্য। আশা করি গোটা কবিতাটা বুঝতে পেরেছো তোমরা। আজ এ পর্যন্তই।